ওয়েলকাম ব্যাক। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি অজানা সত্যের আরও একটি মারাত্মক ভয়ের এপিসোডে। আপনাদের সঙ্গে রয়েছি আমি রাজর্ষি। প্রত্যেককে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই রথযাত্রা কিন্তু আমাদের সনাতন ধর্মীয় মানুষদের জন্য খুবই আনন্দের একটা সময় বা খুবই আনন্দের একটা উৎসব বলতে পারো, এবং দেখতেও বেশ ভালো লাগে যে প্রত্যেক মানুষজন কি সুন্দর সবাই মিলে আনন্দের সঙ্গে রথ টানতে যায়। আবার ছোট ছোট বাচ্চারা কি সুন্দর নিজেদের রথ বানিয়ে নিয়ে সারা পাড়া ঘুরে বেড়ায়। সত্যি কি অসাধারণ এই জিনিসগুলো, দেখলেই মনটা ভালো হয়ে যায় এবং ছোটবেলার কথা মনে পড়ে যায়। এই রথযাত্রা উৎসব আমাদের প্রত্যেকের উৎসব এবং প্রত্যেকের আনন্দের একটা উৎসব। কি ঠিক বললাম তো? যাই হোক, এইবার আমরা আমাদের এপিসোডের দিকে এগোই। আজকের এই এপিসোডটা একটা স্পেশাল এপিসোড। আজকের এই এপিসোডে আপনারা শুনবেন ভৌতিক মর্গের ঘটনা। মর্গের ঘটনা এর আগে আপনারা অনেকেই শুনেছেন, যেখানে লাশ কাটা হয়ে থাকে। আজকের এই ঘটনাটা শোনার পর আপনারা ভয় পেতে বাধ্য। এই ঘটনা যখন আমি বাড়ি বসে পড়ছিলাম, আমার রীতিমতো সারা শরীরের পশম দাঁড়িয়ে গেছিল। আশা করছি এই ঘটনা আপনাদের ভালো লাগবে এবং আমার উপস্থাপনাও আপনারা পছন্দ করবেন। যাই হোক, আমরা আর বেশি কথা বাড়াবো না, আমরা ঘটনার দিকে এগোবো। তার আগে প্রত্যেককে মনে করিয়ে দিই, আপনারাও যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা অথবা কারোর মুখ থেকে শোনা কোনো ভৌতিক ঘটনা আমার সঙ্গে শেয়ার করতে চান, তাহলে আপনারা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখা ইমেল আইডিতে ঘটনা আমাকে লিখে পাঠাতে পারেন। এছাড়াও ডেসক্রিপশন বক্সে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ফেসবুক আইডি এবং ইনস্টাগ্রাম আইডিও পেয়ে যাবেন। আপনাদের যেভাবে সুবিধা আপনারা সেইভাবে আমাকে টাইপ করে অর্থাৎ মেসেজের মাধ্যমে ঘটনা লিখে পাঠাতে পারেন। এবং আমাকে ফেসবুকে এবং ইনস্টাগ্রামে ফলো করতে একদমই ভুলবেন না। আমাদের অজানা সত্য একটি স্পটিফাই এক্সক্লুসিভ পডকাস্ট, তাই যারা যারা এখনও পর্যন্ত আমাদেরকে স্পটিফাইতে ফলো করোনি, তারা ডেসক্রিপশনে দিয়ে রাখা স্পটিফাই লিঙ্কে ক্লিক করে আমাদের অজানা সত্যকে স্পটিফাইতে ফলো করে নিও, কারণ সেখানেও আমাদের ভৌতিক এপিসোড আসতেই থাকে। তো শুরু করছি আজকের ঘটনা। ঘটনা লিখেছেন রাতুল ঘোষ। তিনি যেরকম করে ঘটনা লিখে পাঠিয়েছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। নমস্কার দাদা, আমি রাতুল ঘোষ। আমি তোমার চ্যানেলের একজন নতুন শ্রোতা। তোমার চ্যানেলের প্রতিটা ঘটনা আমি শুনলাম এবং শোনার পর আমার বেশ ভালো লাগলো। বিশ্বাস করো, প্রতি বুধবার এবং শনিবারের রাতটা কেমন যেন ভয় নিয়ে কাটাচ্ছি এখন আমি। বেশ পছন্দ হলো তোমার উপস্থাপনা, সেই কারণে আমি আমার শোনা একটা ঘটনা তোমার সঙ্গে শেয়ার করতে চাই। আশা করছি এই ঘটনাটা তোমার ভালো লাগবে এবং তোমার চ্যানেলের প্রতিটা শ্রোতা বন্ধুরা এই ঘটনাটাকে গ্রহণ করবে। বেশি কথা বাড়াচ্ছি না, ঘটনাটি শুরু করছি। ঘটনাটি শুনেছি আমি আমার মামার মুখ থেকে। মামার ভাষ্য মতেই আমি ঘটনাটা তোমাকে লিখছি। আজ থেকে প্রায় অনেক বছর আগের ঘটনা। রতন দাদু একজন ডোম ছিলেন। তার বাড়ি ছিল গ্রামের একদম শেষ প্রান্তে। তার বাড়িতে কেউ নেই, তিনি একাই থাকেন। গ্রামের হাসপাতালের মর্গের লাশ কেটেই তার যা রোজগার। আমরা শুনেছি যারা এরকম ডোম হয় তারা মদ্যপান করে, নেশা ভাঙ করে। তবে রতন দাদুর মদ্যপানের প্রতি সেরকম একটা ঝোঁক ছিল না। তার গাঁজার প্রতি একটা আলাদা নেশা ছিল। কথায় আছে, গাঁজার নেশা সব থেকে বাজে নেশা। একবার ধরলে নাকি ছাড়া খুবই মুশকিল। গ্রামের স্টেশনের দিকে বাজার বসে। সেইখানকার একটা মুরগির দোকানের পাশে একজন লোক ভ্যানে করে খৈনি বিক্রি করতে আসে এবং গোপনে গোপনে গাঁজাও বিক্রি করে থাকে।
রতন দাদু সেখান থেকেই গাঁজা সংগ্রহ করতেন এবং নেশা ভাঙ করে নিজের কাজকর্ম করতেন। তিনি অর্ধেক দিন নিজের বাড়িতেই থাকতেন না। শুনেছি যেখানে তিনি লাশ কাটেন সেই লাশ কাটা ঘরেই তিনি অর্ধেক রাত কাটিয়ে ফেলেন। শুনেছি লোকটার জীবনে নাকি ভারী কষ্ট। তার বউ নাকি তার সঙ্গে একটা সময় পর থাকতে চায়নি। তার একটা ছোট মেয়ে ছিল। বউটা নাকি তার সেই ছোট মেয়েকে নিয়ে গঙ্গায় ঝাঁপ দিয়েছে। কি কারণে বউটা এরকম ব্যবহার করেছে তা সঠিক জানা নেই। তবে পাড়ার কিছু লোকজনদের মুখ থেকে শোনা যায় যে বউটা নাকি খুবই অদ্ভুত ব্যবহার করত। দেখে মনে হতো কেউ যেন তার উপরে ভর করেছে। তার আচার আচরণ কোনো স্বাভাবিক মানুষদের মতো ছিল না। তার বউয়ের মৃত্যুটা রতন দাদু সেই সময় নিতে পারেনি। তখন থেকে কষ্টে নেশা ভাঙ করা শুরু করে এবং আজ এই অবস্থা। যাই হোক, এই মুহূর্তে তিনি একজন ডোম। লাশ কাটা বিষয়ে তার অনেক অভিজ্ঞতা রয়েছে, কারণ আজ থেকে নয়, তিনি অনেক আগে থেকেই লাশ কেটে আসছেন। গাঁজা পান করে তিনি নেশায় নেশায় হাসতে হাসতে লাশ কাটতেন। কিছু কিছু রকমের অলৌকিক ঘটনাও তার জীবনে অনেক ঘটেছে। লাশ কাটতে গিয়ে কখনো কখনো মনে হয়েছে তার ঘাড়ে কেউ গরম নিঃশ্বাস ফেলছে। কখনো এমন মনে হয়েছে তার হাতটাকে কেউ চেপে ধরে রয়েছে, লাশটাকে কাটতে দিতে চাইছে না। কোনো এক অদ্ভুত শক্তি যেন এই অদ্ভুত ঘটনাটা ঘটাচ্ছে। সেই জিনিসগুলোকে এড়িয়ে যাওয়ার জন্যই তিনি গাঁজার নেশা করতেন। এখন এই সব ঘটনা তার জীবনেরই একটা অংশ। খুবই একঘেয়ে হয়ে গেছে। যারা এরকম লাশ কাটা ঘরে কাজ করে তাদের জীবনে এরকম অলৌকিক ঘটনা ঘটতেই থাকে। ভয়ঙ্কর বলে আর তেমন কিছু নেই রতন দাদুর জীবনে। তো এমনই একদিনের ঘটনা। মর্গে লাশবাহী গাড়ি করে একটা লাশ আসে। লাশটা নাকি ছাদ থেকে ঝাঁপ দিয়েছে এবং পেরেক পোতা পাঁচিলের ওপরে পড়ে গিয়ে শির দ্বারা ভেঙে বেরিয়ে এসেছে, আর মানুষটা মারা গেছে। রতন দাদু সেই গাড়ি চালককে বলে লাশটাকে মর্গের স্ট্রেচারে শোয়াতে। এখানে বলে রাখি, সারা গ্রামে যে কয়জন লাশবাহী গাড়ি চালক আছেন তাদের সঙ্গে রতন দাদুর কাজের সূত্রে ভালোই পরিচয়। সেই গাড়ি চালক লাশটাকে স্ট্রেচারে শুইয়ে দেয় এবং লোকটি নিজের কাছে গাঁজা সংগ্রহ করে রাখে। সেই লাশবাহী গাড়ি চালক এবং রতন দাদু দুজনে মিলে মর্গের এক পাশে বসে এবং গাঁজা ধরিয়ে লাশের ব্যাপারে কথা বলা শুরু করে। তখনই রতন দাদু জানতে পারেন এই লাশের মৃত্যুর কাহিনী। দুজনে মিলে গাঁজার টান দিতে দিতে গল্প করেন। এরপর সেই গাড়ি চালক গল্প শেষ করে কিছুক্ষণ বসে নিয়ে তার যখন নেশা কাটে, তিনি গাড়ি করে সেখান থেকে রতন দাদুকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়েন। এরপর দাদু সেই লাশের কাছে যায়। লাশটা একটা মেয়ের। ভারী সুন্দরী সেই মেয়েটা। কিভাবে পড়ে গেছে, পিঠের শিরদাঁড়াটা ভেঙে বেরিয়ে এসেছে। জানি না কেন, তবে রতন দাদু মেয়েটার দিকে অনেকক্ষণ তাকিয়েছিলেন। প্রথমবার কোনো মৃত্যু রতন দাদু দেখে একটু কষ্ট পেয়েছিলেন। মেয়েটার মুখের দিকে তাকিয়ে তার নিজের মেয়ের কথা মনে পড়ছিল। তার চোখ দিয়ে এক দু ফোঁটা জল বেরিয়ে আসে। যাই হোক, রতন দাদু নিজের কষ্ট বুকে চেপে রেখে মেয়েটার লাশটিকে কাটা শুরু করেন। কাটার সময় রতন দাদুর কিছুই মনে হয়নি। চারিপাশটা ঠিকঠাকই রয়েছে। মর্গের জানলা দিয়ে ঠান্ডা বাতাস বয়ে আসছে এবং রতন দাদুর বেশ ভালো লাগছে সেই পরিবেশটা।
এমন সময় রতন দাদু বাইরে থেকে আরও একটি গাড়ির হর্নের শব্দ শুনতে পান। তিনি নিজের যাবতীয় সরঞ্জাম রেখে বাইরে বেরিয়ে দেখেন আরও একটা লাশের গাড়িতে করে লাশ আনা হয়েছে। এই লাশটা আত্মহত্যা করেনি, একে খুন করা হয়েছে খুবই বাজেভাবে। লাশটিকে নাকি আগুনে পোড়ানো হয়েছে। গাড়ি চালক সেই লাশটাকে মর্গে ঢুকিয়ে দেয় এবং একটা মদের বোতল বের করে মর্গের বাইরের দিকের বেঞ্চটায় বসে পড়ে এবং রতন দাদুকে ডাকে। রতন দাদু বসে এবং তার সঙ্গে গল্প করা শুরু করে। সেই গাড়ি চালক এই লাশ কিভাবে এনেছে, কেমন সমস্যা হয়েছে, সেই সমস্ত কিছু রতন দাদুর সাথে খুলে বলে। আমি প্রথমেই বলেছিলাম রতন দাদু মদ্যপান করতে খুব একটা পছন্দ করতেন না, তবে সেই গাড়ি চালক রতন দাদুকে একটু মদ্যপান করতে বলে। প্রথম প্রথম দাদু না চাইলেও দাদু একটু মদ্যপান করেই বসেন। মদ্যপান করার পর দাদুর শরীর পুরো ছেড়ে দিয়েছিল। প্রথমে তিনি গাঁজা খেয়েছেন, এখন মদ্যপান করছেন। তার অনেকটা নেশা হয়ে গেছিল, যার কারণে তিনি আর হাঁটতে চলতে পর্যন্ত পারছিলেন না। দাদু আর থাকতে না পেরে সেখান থেকে ওঠেন এবং উঠে মর্গের ভেতরে গিয়ে পাশের একটা বেঞ্চে শুয়ে পড়েন। সেই লাশবাহী গাড়ি চালক দাদুর এই অবস্থা দেখে তিনি কিছুক্ষণ সেখানেই থাকেন এবং পুরো মদ শেষ করে একটু প্রস্রাব করে নিয়ে বসেন। হালকা নেশা কেটে গেলে তিনি রতন দাদুকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যান। দাদু এখন মর্গে একা শুয়ে। দাদুর পাশেই রয়েছে সেই দুটো লাশ। একটা লাশ তিনি অর্ধেক অবস্থায় কেটে রেখে দিয়েছেন, আর একটা লাশ যেটা এই মাত্র ঢুকল। ঘুমোতে ঘুমোতে হঠাৎ করে রতন দাদুর ঘুমটা একটু ভেঙে যায়। তিনি যেই বেঞ্চে শুয়ে রয়েছেন তিনি অনুভব করেন সেই বেঞ্চটা আপনা আপনি নড়ছে। নেশার কারণে দাদুর হয়তো ওরকম মনে হচ্ছে। প্রথম প্রথম দাদু জিনিসটাকে এড়িয়েই যান, তবে ভয়ঙ্কর বিষয় হয়ে দাঁড়ায় তখন যখন বেঞ্চটা খুব জোরে জোরে নড়তে শুরু করে এবং দাদু হঠাৎ করেই ঘুম থেকে উঠে পড়েন। দাদু দেখেন বেঞ্চটা অস্বাভাবিকভাবে নড়ছে। কেউ যেন চায় না দাদু ঘুমাক। এমন সময় দাদুর বুকের দিকটা খুব জ্বালা পোড়া করতে শুরু করে। দাদুর মনে হয় কেউ যেন নখ দিয়ে দাদুর বুকের দিকটা চিড়ে দিচ্ছে। দাদু যন্ত্রণায় কাতরাচ্ছে এবং ছটফট করতে করতে তিনি বেঞ্চ থেকে পড়ে যান। দাদু একটু চোখটা হালকা করে খুলে দেখতে পান যেই স্ট্রেচারে ওই মেয়েটির লাশটাকে অর্ধেক অবস্থায় তিনি কেটে রেখেছিলেন সেই লাশটা সেখানে নেই। দাদু চমকে ওঠেন যে লাশটা কোথায় গেল। হঠাৎ করে এরকম লাশ উধাও হয়ে যাওয়ার ঘটনা এর আগে দাদুর সঙ্গে কোনো দিন ঘটেনি। দাদু বাইরের দিক থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পান। তার মনে হয় বাইরের দিকে কেউ যেন দৌড়ে বেড়াচ্ছে। দাদু টলতে টলতে যখন বাইরের দিকে যান তিনি কোথাও কাউকে দেখতে পারেন না। তবে তিনি যখন আবার ঘরের দিকে প্রবেশ করেন তখন ঘরের কোণার দিকের দেওয়ালে তিনি দেখতে পান সেই মেয়েটার অর্ধেক কাটা লাশ ঘরের কোণায় ওপরের দিকে উল্টো হয়ে ঝুলে রয়েছে। সেই মেয়েটার চোখ দিয়ে রক্ত ঠিকরে বেরোচ্ছে এবং মাথা বেয়ে বেয়ে টপ টপ করে পড়ছে। সেই মেয়ে হঠাৎ দাদুকে বলতে শুরু করে, আমার লাশটাকে অর্ধেক কেটে রেখে দিলি কেন? আমার এই দেহতে যখন হাত লাগিয়েছিস এবং কাটাকুটি যখন শুরু করেছিস তাহলে শেষ কর।
দাদু এইবার ভয় পায়। দাদুর জীবনে অনেক রকম অলৌকিক অভিজ্ঞতা ঘটেছে ঠিকই, তবে এই ধরনের মারাত্মক ঘটনা দাদু নিজের চোখে কোনো দিন দেখেননি। নেশা অবস্থায় দাদু ঠিকমতো দাঁড়াতে পর্যন্ত পারছেন না। এমন সময় তিনি ঘরের মধ্যে অনেক লাশের দেহকে দাঁড়িয়ে থাকতে দেখেন, যাদের দাদু অনেক আগে কেটেছে। সেই লাশগুলো দাদুর এক পাশ থেকে আরেক পাশে হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে। দাদু কি করবে বুঝতে পারছে না। তবুও দাদু নিজের মনে সাহস সঞ্চয় করে বলতে থাকে, তোরা যা তো, আমি আমার সময় মতো কাজ করে দেব, তোরা যা, আমাকে একটু শুতে দে। এই বলার সঙ্গে সঙ্গে দাদুর হাত পা কেমন যেন আটকে যায় এবং দাদু দেখে ওই আধ কাটা মেয়েটার লাশ কেমন বেয়ে বেয়ে হামাগুড়ি দিয়ে নিচে নেমে আসছে এবং দাদুর দিকে একভাবে তাকিয়ে কেমনভাবে এগিয়ে আসছে। এই দৃশ্য দেখার পাশাপাশি তার শরীরটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। কেউ যেন তার ঘাড়ের দিকটা চেপে ধরে রয়েছে। দাদু আর সহ্য না করতে পেরে জ্ঞান হারান। দাদুর জ্ঞান ফেরে জলের ছেটায়। চোখ খুলে তিনি দেখতে পান, চোখ খোলার পর তিনি দেখতে পান এখন সকাল 7টা বেজে গেছে। সেই লাশবাহী গাড়ির লোকটি এসে দাদুর চোখে জল ছিটিয়ে দাদুকে জ্ঞান থেকে ফেরান। সেই গাড়ি চালক দাদুকে প্রশ্ন করেন, কি হয়েছিল আপনার? আপনি এরকম জ্ঞান হারিয়ে ফেলেছিলেন কেন? দাদু তখন কোনো কথা বলার পরিস্থিতিতে নেই। দাদু সেই মুহূর্তে কোনো কথা বলার পরিস্থিতিতে নেই। তিনি শুধু জল খেতে চাইছিলেন। সেই চালক দাদুর মুখে একটু জল দেন। দাদু জল খাওয়ার পর যখন উঠে দাঁড়ান, তখন সেই লাশবাহী গাড়ি চালক প্রশ্ন করেন, আপনাকে যে কালকে রাতের বেলা একটা মেয়ের লাশ দিয়ে গেছিলাম, সেই লাশটা আপনি কোথায় রেখেছেন? রতন দাদু চমকে যায়। দাদু বুঝতে পারে না যে এটা কি বলল সে। দাদু যখন পেছনে ঘুরে সেই স্ট্রেচারের দিকে তাকান, তিনি দেখেন সেই মেয়েটার লাশটা সেখান থেকে উধাও। এমনকি যেই পোড়া মৃতদেহটা আনা হয়েছিল সেটাও সেখানে নেই। কোথায় গেল এই লাশগুলো? দাদুর মনে ভয় কাজ করতে শুরু করে। আগের দিনের সমস্ত ঘটনা দাদুর চোখের সামনে ভাসতে থাকে। দাদু সমস্ত ঘটনা সেই গাড়ি চালককে বলেন, তবে সেই গাড়ি চালক কোনো কথাই বিশ্বাস করেন না। তিনি বলেন দাদু নেশা করে এরকম ভুলভাল স্বপ্ন দেখে তাকে বলছে। তবে এই ঘটনার সত্যতা আজও জানা যায়নি। রতন দাদু এই ঘটনাটা আমার মামাকে নিজেই বলেছেন। এখন রতন দাদু এই পৃথিবীতে নেই। শোনা গেছে যে তিনি অনেক বছর আগে সেই মর্গেই নাকি স্ট্রোক করে মারা গেছেন। দাদা এই ছিল আমার মামার মুখ থেকে শোনা একটা ভৌতিক ঘটনা। আশা করছি রতন দাদু যেখানেই আছে ভালো আছে। শুনেছি মানুষটা নাকি মন থেকে অনেকটা ভালো ছিল, অনেকের নাকি সাহায্যও করেছে। ঘটনার সত্যতা বিচার করার দায়িত্ব আমি অজানা সত্যের শ্রোতাদের হাতেই ছেড়ে দিলাম। ঘটনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা প্রত্যেকে একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আরও একটা ঘটনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রাজর্ষিদা তুমি আরও এগিয়ে চলো।
সত্যি কতটা ভয়ঙ্কর একটি ঘটনা আমরা শুনে নিলাম। মর্গের ঘটনা আপনারা এর আগে অনেক শুনেছেন, তবে এই ঘটনা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আজকের এপিসোডের ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা চট করে আজকের এপিসোডটিকে লাইক করে দিন, কমেন্ট করে জানান যে আপনারা কে কোথা থেকে শুনলেন, এবং নিজেদের বন্ধুবান্ধব, নিজেদের আত্মীয় স্বজন যাদের সঙ্গে পারেন আজকের এপিসোডটিকে শেয়ার করে দেন, যাতে তারাও এই রোমাঞ্চকর এবং মারাত্মক এই ঘটনাটি শুনতে পারেন। এবং যারা যারা এই চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটিকে অল অপশন প্রেস করে দেবেন, যাতে এরকম ধরনেরই ভূতের ঘটনা আপনারা কখনোই মিস না করেন। তো শুরু করছি আজকের শাউট আউট পর্ব। কমেন্ট করেছেন এমডি রুবেল, আমাদের সঙ্গে রয়েছেন স্যাটিসফাইং কে, বিশ্বজিৎ দাস, এমডি মঞ্জু, কমেন্ট করেছেন সমীর শেখ, আমাদের সঙ্গে রয়েছেন RDNO2JL, কমেন্ট করেছেন আসিফ ইকবাল, আমাদের সঙ্গে রয়েছেন বিদাস FF, তানিয়া মল্লিক, রুকাইয়া তালুকদার, কমেন্ট করেছেন গীতা গোস্বাম। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য। আপনারা যারা যারা এপিসোডটিকে শুনছেন তারা আরও বেশি বেশি করে কমেন্ট করুন, যাতে আপনাদের নামটিও আমি শাউট আউট পর্বে ডাকতে পারি। তো আজকের এই এপিসোড আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।